কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে আগাথা ক্রিস্টির লেখা দ্য বডি ইন দ্য লাইব্রেরি। আজ পাঠ করছি তৃতীয় পর্ব। 10। স্যার হেনরি ক্লিদারিং মেট্রোপলিটন পুলিশের কমিশনার। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। কনওয়ে জেফারসনের পুরনো বন্ধু তিনি, তাই জরুরি তলব পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ম্যাজেস্টিক হোটেলে এসে পৌঁছলেন। লাউঞ্জ পার হয়ে যাবার সময় উপস্থিত অতিথিদের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন। মিস্টার জেফারসন বন্ধুকে দেখে অভ্যর্থনা করে বসালেন। তারপর সরাসরি প্রসঙ্গ উত্থাপন করলেন। একটা খুনের ঘটনায় জড়িয়ে পড়েছি হেনরি, তার সঙ্গে তোমার বন্ধু সেই ব্যান্ট্রিরাও। আর্থার আর ডলি ব্যান্ট্রি? ব্যাপারটা খুলে বলো। এরপর জেফারসন সংক্ষেপে সমস্ত ঘটনা খুলে বললেন। সব শুনে ক্লিদারিং চিন্তিত হলেন। আমাকে এই ব্যাপারে কি করতে বলছো জানতে চাইলেন তিনি। ব্র্যাডফোর্ডশায়ারের চিফ কনস্টেবল মেলচেট কেসটা দেখছি। কোথাও গিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ব্যাপারটা কিভাবে পরিষ্কার জানা যায় সেই ব্যবস্থা করতে হবে। ক্লিদারিংয়ের মনে পড়ে গেল লাউঞ্জ পেরিয়ে আসার সময় একটা পরিচিত মুখ তার নজরে পড়েছিল। তিনি বন্ধুকে বললেন, আমি এখন অবসরপ্রাপ্ত, বুঝতেই তো পারছো। বেসরকারি গোয়েন্দা হিসাবে কাজ করতে ততটা স্বাচ্ছন্দ্যবোধ করব না। তুমি জানতে চাও মেয়েটিকে কে খুন করেছে, এই তো? হ্যাঁ, ঠিক তাই। এ সম্পর্কে তোমার নিজের কোনো ধারণা আছে? কিছু মাত্র না। ঠিক আছে, শোনো। আসার পথে লাউঞ্জে উপস্থিত এমন একজনকে দেখে এলাম, এ ধরনের রহস্য সমাধানে যার দক্ষতা প্রশ্নাতীত। তুমি কার কথা বলছো? তার নাম মিস মার্পল। 1 মাইল দূরে সেন্ট মেরি মিড গ্রামে থাকেন। গামিংটন থেকে দূরত্ব 8 মাইল। তিনি ব্যান্ট্রিদেরও বন্ধু। কোনো অপরাধের তদন্তের ব্যাপারে তার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই। কিন্তু রুবির মতো মেয়ের বিষয়ে তিনি কতটুকু জানবেন? আমার মনে হয় তার ধারণা নিশ্চয়ই থাকবে, বললেন ক্লিদারিং। স্যার হেনরিকে দেখে মিস মার্পল উচ্ছল আনন্দে অভিবাদন জানালেন। চেয়ার টেনে পাশে বসে 2-4টে সৌজন্যমূলক কথাবার্তার পরে মিস মার্পল বললেন, আপনি নিশ্চয়ই সেই ভয়ানক ঘটনার কথা শুনেছেন? হ্যাঁ, শুনেছি। মিসেস ব্যান্ট্রিও এসেছেন আমার সঙ্গে। ওহো, ওর স্বামীও আছেন? আপনাকে তাহলে ইতিমধ্যেই ফিল্ডে নামিয়ে দিয়েছেন? একরকম তাই বলতে পারেন, বললেন মিস মার্পল। স্যার হেনরি এরপর সমস্ত ঘটনার বর্ণনা দিলেন। মিস মার্পল মনোযোগ দিয়ে শুনে গেলেন। পরে আক্ষেপে সুরে বললেন, খুবই দুঃখজনক কাহিনী, কিন্তু ওই মেয়েটার উপরে হঠাৎ তিনি এমন স্নেহপ্রবণ হয়ে উঠলেন কেন? কোনো বিশেষত? সম্ভবত তেমন কিছু নয়, বললেন স্যার হেনরি। তিনি চাইছিলেন এমন একটি ছোট সুন্দর মেয়ে যে তারই মেয়ের স্থান নিতে পারে, আর মেয়েটি সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিজেকে যোগ্য করার চেষ্টা করে চলেছিল। সবই বুঝতে পারছি। রুবিকিনের মাসতুতো বোনকে আজ সকালে গ্যামিংটন হলে দেখেছি আমি। বেশ ভালো মেজাজের উচ্চাকাঙ্ক্ষী তরুণী বলেই মনে হয়েছে তাকে। কিন্তু যাই হোক, আমার ধারণা জটিলতা গড়ে উঠেছিল মিস্টার জেফারসনের নিজের ঘরেই। আপনি কি বোঝাতে চাইছেন বুঝতে পারছি না। দেখুন, ওরা 3জন শোকার্ত মানুষ একই বাড়িতে বাস করে চলেছেন, তাদের মধ্যে যোগসূত্রেও একটি বিয়োগান্ত ঘটনা। তবু দেখুন, সময় হলো সবচেয়ে বড় আঘাত নিবারক। এই অবস্থায় মিস্টার গ্যাসকেল এবং মিসেস জেফারসন হয়তো কিছু অস্থিরতায় ভুগতে শুরু করেছিলেন। তাদের দুজনেরই বয়স কম, আর এই ধরনের কিছু উপলব্ধি করে মিস্টার জেফারসনও কিছু অস্থির হয়ে উঠেছিলেন। তার পক্ষে নিজেকে অবহেলিত ভাবা অবাস্তব মনে করি না। সে কারণেই আমার মনে হয় এই ঘটনার মধ্যে এমন কোনো এক সম্ভাবনা রয়েছে যে এই অপরাধের সমাধান হয়তো কোনো দিনই সম্ভব হবে না। তবু আমি চাই সত্য প্রকাশ হওয়া দরকার। মৃতদেহটা অবসরপ্রাপ্ত সামরিক অফিসার কর্নেল বেন্ট্রির লাইব্রেরির ঘরে পাওয়া গিয়েছিল। তিনি অত্যন্ত অনুভূতিপ্রবণ মানুষ। ইতিমধ্যেই চারপাশের গুজবের প্রভাব তার উপর পড়তে শুরু করেছে, তাই অবিলম্বে সত্য প্রকাশ হওয়া দরকার।
আর এই জন্যেই আমি ডলির সঙ্গে এখানে আসতে রাজি হয়েছি। মৃতদেহটা ওদের বাড়িতে কেন পাওয়া গেল এ সম্পর্কে নিশ্চয়ই আপনার কোনো ব্যাখ্যা আছে? আমার ধারণা একটা গোপন পরিকল্পনা গড়ে তোলা হয়েছিল, আর পরিকল্পনা মাঝপথে ভেস্তে গিয়েছিল। স্যার হেনরি অবাক হলেন। তিনি কয়েক মুহূর্ত মিস মার্পলের মুখের দিকে তাকিয়ে রইলেন। পরিকল্পনা ভেস্তে চায় কেন? অদ্ভুত শোনালেও এমন ঘটনা কখনো কখনো ঘটে। মানুষের ভুল প্রবণতাই যার কারণ হয়। ওই তো মিসেস ব্যান্ট্রি এসে গেছেন। 11 মিসেস ব্যান্ট্রি অ্যাডিলেড জেফারসনের সঙ্গে ছিলেন। তিনি এসে স্যার হেনরি ও মিস মার্পলের সঙ্গে মিলিত হলেন। মার্ক গ্যাসকেল বারান্দায় কোণের দিকে একাই বসেছিলেন। চারজনে বেরিয়ে গিয়ে তার সঙ্গে যোগ দিলেন। মিস মার্পল ছাড়া অপরাপর সকলেই পুরনো বন্ধু। কাজেই মার্ক গ্যাসকেল আর এডিলেড জেফারসন মিস মার্পলের পরিচয় বন্ধুদের কাছ থেকেই জানতে পারলেন। ব্যান্ট্রি বললেন, মিস মার্পল অপরাধের ব্যাপারে বিশেষজ্ঞ। তিনি এ ব্যাপারে আমাদের সাহায্য করতে আগ্রহী। আমার শ্বশুরমশাই 50,000 পাউন্ড ওই হাবাগোবা মেয়েটাকে দিতে চেয়েছিলেন, ভাবতে পারেন। মার্ক গ্যাসকেল বললেন, অ্যাডি আর আমি দুজনেই মেয়েটার মৃত্যু কামনা করেছিলাম। স্যার হেনরি বললেন, ব্যাপারটা জানতে পেরে আপনারা কনয়কে কিছু জানাননি? আমাদের আপত্তি জানাবার অধিকার কোথায়? টাকাটা ওর। তবে ওই রুবিকে আমরা ভালো চোখে দেখতাম না। সব কিছুর জন্যই জোসিই দায়ী, বললেন মার্ক। ওই রুবিকে এখানে নিয়ে এসেছিল। অবশ্য এটাও ঠিক, আমার স্ত্রী রোজামন্ডের সঙ্গে ওর যেন কীরকম মিল ছিল, আর এজন্যই ওর প্রতি বড় টান জন্মেছিল। কথা বলতে বলতে মার্ক লাউঞ্জের সিঁড়ির দিকে তাকিয়ে বলে উঠল, দেখো অ্যাডি, কে এসেছে। মিসেস জেফারসন ঘুরে তাকিয়ে উঠে দাঁড়ালেন। পরে এগিয়ে গেলেন দীর্ঘকায় মাঝবয়সী এক ভদ্রলোকের দিকে। হুগো ম্যাকলিন মনে হচ্ছে না? মিসেস ব্যান্ট্রি বললেন। অবশ্যই হুগো ম্যাকলিন ওরফে উইলিয়াম ডবিন। তার আশা অ্যাডি একদিন ওকে বিয়ে করবে। অ্যাডি আজই বলেছিল তাকে টেলিফোন করবে। এই সময় অ্যাডওয়ার্ড এগিয়ে এসে মার্কের পাশে দাঁড়িয়ে জানালো, মিস্টার জেফারসন আপনাকে এখনই একবার ডেকেছেন। মার্ক উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। তারপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। খুবই হীনমনা মানুষ, বললেন মিস মার্পল। পুরুষ মানুষ হিসেবে আকর্ষণীয় সন্দেহ নেই, কিন্তু মগজে বুদ্ধির বড় অভাব রয়েছে। এই সময় দেখা গেল সাদা ফ্লানেলের পোশাক পরা এক সুপুরুষ তরুণ বারান্দায় উঠে এলো। অ্যাডিলেড আর হুগো ম্যাকলিনের দিকে তাকালো। স্যার হেনরি বললেন, ইনি হলেন রেমন্ড স্টার, রুবিকিনের নাচের জুড়ি। যোগসূত্র এর সঙ্গেও কিছুটা রয়েছে। ভালো টেনিস খেলোয়াড়। মিস মার্পল সাগ্রহে তার দিকে তাকালেন। এই সময় বাচ্চা কার্মেলি বারান্দায় ঘোরাঘুরি করতে করতে তাদের দিকে এগিয়ে এল। স্যার হেনরির দিকে তাকিয়ে সে বলল, আপনি নিশ্চয়ই একজন গোয়েন্দা। ওই সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আপনাকে কথা বলতে দেখেছিলাম। জানেন, আমি কেবল খুঁজছি খুনের যদি কোনো সূত্র পাওয়া যায়। কে খুন করেছে জানতে পেরেছ নাকি? মিসেস ব্যান্ট্রি আগ্রহের সঙ্গে তার দিকে ঝুঁকে বসলেন। একটা স্মৃতিচিহ্ন পেয়েছি। বলতে বলতে পিটার পকেট থেকে একটা দেশলেয়ার বাক্স বার করে সেটা খুলে দেখালো। দেখছেন একটা নখের টুকরো? সেই রুবি মেয়েটার নখ। একটা দারুণ স্মৃতিচিহ্ন, তাই না? এটা কোথায় পেয়েছ? মিস মার্পল বললেন, রুবির নখ জোসির শালে আটকে গিয়েছিল, তাই ওটা ছিঁড়ে গিয়েছিল। মা ওটা কেটে দিয়েছিলেন। আমাকে নখের টুকরোটা দিয়ে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিতে বলেছিলেন। আর একটা জিনিসও পেয়েছি। একটা খাম থেকে অনেকটা বাদামি রঙের ফিতের মতো জিনিস বার করে দেখালো সে। এটা হলো জর্জ বার্টলেট নামের লোকটার জুতোর ফিতে। দরজার সামনে পড়ে থাকতে দেখে তুলে নিয়েছি। তুচ্ছ জিনিসও পরে অনেক কথা বলতে পারে। কি কাজে লাগতে পারে মনে করো তুমি? জানতে চাইলেন মিস মার্পল। ওই তো শেষবার রুবিকে দেখেছিল। লোকটার চালচলনও কেমন সন্দেহজনক। আরে ওই তো হুগো কাকা। মা ঝামেলায় পড়লেই তাকে ডেকে পাঠান। আজও খবর দিয়েছিলেন, হাই জোসি।
বারান্দা পার হয়ে আসছিল জোসেফাইন টার্নার। মিসেস ব্যান্ট্রি আর মিস মার্পলকে দেখে কেমন চমকে গেল। কেমন আছেন মিস টার্নার? বললেন মিসেস ব্যান্ট্রি। আমরা একটু গোয়েন্দাগিরি করতে এলাম এখানে। আশা করি কিছু মনে করবেন না। আপনাকে খোলাখুলি একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই করবেন, কিছুটা অখুশি হয়েই বলল জোসি। ওই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে কি মিসেস জেফারসন ও মিস্টার গ্যাসকেলের কোনো তিক্ততা হয়েছিল? ওই খুনের ব্যাপারটা বলছি না আমি। ব্যাপারটার জন্য তারা আমাকেই দায়ী করছেন। রবিকে আমিই তো এনেছিলাম, কিন্তু এরকম কিছু যে হতে পারে আদৌ আমার মনে হয়নি। হ্যাঁ, ব্যাপারটা আপনার পক্ষে খুবই অস্বস্তিকর, বললেন মিস মার্পল। এটা ভাগ্য ছাড়া আর কি বলা যায় বলুন? ভাগ্যের সহায়তা যে কেউই পেতে পারে। কথা শেষ করে প্রত্যেকের মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টি বুলিয়ে নিয়ে গটগট করে হোটেলে ঢুকে গেল মিস টার্নার। না, ও খুন করেছে বলে মনে হয় না, বলে উঠল পিটার। আমি ভাবছি নখটা নিয়ে, বললেন মিস মার্পল। নখ? আশ্চর্য হলেন মিস্টার হেনরি। ওর নখ খুব ছোট করে কাটা ছিল, যেন তাই বলেছে, বললেন মিসেস ব্যান্ট্রি। তবে এ ধরনের মেয়েদের তো বড় নখই রাখতে দেখি। ওর ঘরে আরও কাটা নখের টুকরো পাওয়া গেলে বোঝা যাবে। একটা নখ ভেঙে যাওয়ায় অন্যগুলোও সমান করে কেটে নিয়েছিল, বললেন মিস মার্পল। সুপারিনটেনডেন্ট হারপারকে প্রশ্ন করলে জানা যাবে। তিনি তো আবার একটা অ্যাক্সিডেন্টের তদন্ত করতে চলে গেছেন, বললেন স্যার হেনরি। অ্যাক্সিডেন্ট? চমকে উঠলেন মিস মার্পল। হ্যাঁ, একটা খনির খাদে জ্বলন্ত একটা গাড়ি দেখা গেছে। গাড়িতে কেউ ছিল? আশঙ্কা হচ্ছে ছিল। আমার ধারণা দেহটা সেই গার্ল গাইডের। ওর নাম পামেলা রিভস। আশ্চর্য কাণ্ড, আপনি এ কথা বলছেন কি করে? রেডিওতে শুনেছিলাম গত রাত থেকে মেয়েটা নিরুদ্দেশ। ওর বাড়ির কাছেই ডেনলে ভ্যালে। তাকে শেষবার দেখা গিয়েছিল ডেনবারি ডাউনে, গার্ল গাইড র্যালিতে। ডেনমাউথ হয়েই তার বাড়ি ফেরার কথা। আমার ধারণা মেয়েটা এমন কিছু দেখে বা শুনে থাকবে যা খুনির কাছে বিপজ্জনক ছিল। সে কারণেই তাকে সরানোর দরকার হয়ে পড়েছিল। যোগসূত্রটা খুবই পরিষ্কার। স্যার হেনরি বিস্ফারিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তার মানে বলছেন এটা 2 নম্বর খুন? হ্যাঁ, তৃতীয় খুনের ঘটনা ঘটলেও অবাক হবার কিছু থাকবে না। তৃতীয় একটা খুনও হতে পারে বলছেন? আমার মনে হয় খুবই সম্ভব। কে খুন হতে পারে তাও কি আপনি জানেন মনে করেন? জানি বই কি, বললেন মিস মার্পল। 12। সুপারিনটেনডেন্ট হারপার মাঝ বেনহেমে কর্নেল মেলচেটের সঙ্গে পরামর্শ করতে এসেছেন। রুবিকিন আর পামেলা রিভস, এই দুটো মৃত্যু আমাদের এখন মোকাবেলা করতে হবে, বললেন মেলচেট। একটা জুতো পড়েনি, সেটা দেখেই ওকে শনাক্ত করা সম্ভব হলো। নৃশংস ভয়ঙ্কর কাজ। একটু থেমে আবার বললেন মেলচেট, ডাক্তার হেডক জানিয়েছেন গাড়িতে আগুন লাগার আগেই মারা গিয়েছিল মেয়েটা। তার মাথায় আঘাত করা হয়েছিল সম্ভবত। শ্বাসরোধ করেও মারা যেতে পারে। এখন আমাদের দেখতে হবে দুটো খুনের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, বললেন মেলচেট। মেয়েটা ডেনবারি ডাউন্সে গার্ল গাইড র্যালিতে যোগ দিয়েছিল। তার সঙ্গীরা মেডচেস্টারের বাসে উঠে গিয়েছিল। একজন সঙ্গী জানিয়েছে পামেলা রিভস ডলওয়ার্থে যাওয়ার জন্য ডেনমাউথে যাবে। শর্টকাট করবার জন্যই সে দুটো মাঠের মধ্য দিয়ে গলি আর ফুটপাথ ধরে এগিয়ে গিয়েছিল। ওই গলিটা ডেনমাউথে ম্যাজেস্টিক হোটেলের পশ্চিম দিক ঘেঁষে চলে গেছে। সম্ভবত ওই পথেই সে কিছু দেখে থাকবে যা রুবিকিনের সঙ্গে জড়িত। ফলে নিরপরাধ স্কুলের মেয়েটাকে খুন হতে হয়েছে। রুবিকিনের সম্পর্কিত যদি কিছু ঘটে থাকে, তা ঘটেছিল রাত প্রায় 11টার কাছাকাছি। এত রাতে স্কুলের মেয়েটার ম্যাজেস্টিক হোটেলের কাছে যাওয়ার কি কারণ থাকতে পারে? মিস মার্পল কিন্তু ঘটনা শুনেই দুটো ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন গাড়িতে গার্ল গাইড মেয়েটিরই দেহ পাওয়া গিয়েছে কিনা। অসম্ভব বুদ্ধিমতী মহিলা, বললেন হারপার।
মিস মার্পল এরকম কাজ আগেও অনেকবার করেছেন, বললেন মেলচেট। হুগো ম্যাকলিন আর অ্যাডিলেড জেফারসন সমুদ্রের দিকের পথ ধরে এগিয়ে গেছে। হোটেলের বারান্দায় বসেছিলেন মিস মার্পল আর মিসেস ব্যান্ট্রি। অ্যাডিলেড জেফারসন এতক্ষণ আমাকে বলছিল তার স্বামী সব টাকা পয়সা খুইয়ে নিঃস্ব হয়ে পড়েছিল, কিন্তু মিস্টার জেফারসনকে তারা কিছুই বুঝতে দেয়নি, বললেন মিসেস ব্যান্ট্রি। আর কি বলছিল জানতে চাইলেন মিস মার্পল। বলছিলেন হুগো ম্যাকলিন তাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, বুঝতে পারছি। ওর হাবভাব দেখেই মিস্টার জেফারসন বুঝতে পেরেছিলেন ব্যাপারটা তার পছন্দ না, আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল রুবিকিন। স্যার হেনরি ক্লিদারিং ঠিক সেই মুহূর্তেই ম্যাককে বলছিলেন, তুমি বরাবরই একজন জুয়ারি, এই করেই ডুবেছ। জুয়ারি হতে পারি, তবে খুনি নই। আমি কাউকে গলা টিপে হত্যা করতে পারি না। তবু জানি পুলিশের চোখে আমি 1 নম্বর আসামি। তবে আঘাতটা মিস্টার জেফারসনের ভালোই লেগেছে, অন্তত আসল কথাটা জানার চেয়ে ভালো। চমকে উঠলেন স্যার হেনরি ক্লিদারিং, বললেন, আসল কথাটা জানা, এ কথার অর্থ কি? আমার দৃঢ় বিশ্বাস রুবিকিন গত রাতে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমার শ্বশুর তার এই ছলনা জানতে পারলে সহ্য করতে পারতেন না। তিনি মেয়েটিকে নিষ্পাপ নিরীহ ভেবে নিয়েছিলেন। আমার আর অ্যাডির যে এই বন্দি জীবন বইতে পারছিলাম না আমরা, তা তিনি বুঝতে পেরেছিলেন বলেই রুবিকিনকে আঁকড়ে ধরতে চাইছিলেন। 14 ডেনহ্যামের অতি পরিচিত ডাক্তার মিস্টার মেটকাফ। তিনি কনওয়ে জেফারসনের চিকিৎসকও। সুপারিনটেন্ডেন্ট হারপার তার সঙ্গে দেখা করলেন মিস্টার জেফারসনের শারীরিক স্বাস্থ্যের বিষয়ে জানবার জন্য। ডাক্তার মেটকাফ জানালেন, মিস্টার জেফারসনের হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তচাপ সবই অত্যন্ত চাপের মধ্যে রয়ে গেছে। মেরুদণ্ডও ক্ষতিগ্রস্ত। কোনোরকম পরিশ্রম বা আঘাত বা আচমকা ভয় এ ধরনের কিছু হলে তার মৃত্যু ঘটে যাওয়া সম্ভব। ডাক্তার মেটকাফ আরও জানালেন যে আগে মিস্টার জেফারসন খুব শক্তিমান পুরুষ ছিলেন, এখনও তার 2 হাত ও কাঁধে যথেষ্ট ক্ষমতা রয়েছে। হারপার বললেন, আপনার কথার সূত্র ধরে তাহলে ধরে নিতে পারি যে কেউ হয়তো ধরে নিয়ে থাকতে পারে যে মেয়েটির মৃত্যু সংবাদে মানসিক আঘাতজনিত কারণে তার মৃত্যু ঘটতে পারে। হ্যাঁ, সেটা সহজেই হতে পারে, বললেন ডাক্তার মেটকাফ। দেখা যাক, বলে বিদায় নিলেন হারপার। ইতিমধ্যে হারপার কয়েকজন গার্ল গাইডকে চিহ্নিত করেছিলেন। তারা পামেলা রিভসের ঘনিষ্ঠ ছিল। বন্ধুর ব্যাপারে কোনো কথা তাদের জানা থাকতে পারে সন্দেহ করা হচ্ছিল। পথ চলতে চলতে আলোচনা করছিলেন হারপার আর মিস্টার ক্লিদারিং। মিস মার্পলকে মেয়েদের সঙ্গে কথা বলতে অনুরোধ জানাবো। তিনি মনে হয় এ ব্যাপারে আমাদের যথেষ্ট সাহায্য করতে পারেন। মনে হয় আপনি ঠিকই ভেবেছেন। ওর নজর খুব তীক্ষ্ণ, এ কথা ঠিক। আরেকটা কথা স্যার, আমি চাইছিলাম আপনি যদি একবার মিস্টার জেফারসনের ব্যক্তিগত পরিচারক এডওয়ার্ডকে একটু নাড়াচাড়া করে দেখেন। তার কাছে কি যাওয়া যাবে বলে ভাবছেন? সে এই ঘটনা নিয়ে কি ভাবছে, পরিবারের সকলের পরস্পরের মধ্যে সম্পর্ক কেমন, রুবিকিন সম্পর্কে তার ধারণা কী রকম, এসব ভেতরের কথা যেমন খুশি প্রশ্ন করে আপনি জেনে নিতে পারেন। আপনি জেফারসনের বন্ধু, আপনাকে সে মন খুলে জানাতে ভরসা পাবে। দুজনে কথা বলতে বলতে মিস মার্পলের টেবিলে গিয়ে বসলেন। তিনি খুশি হয়ে স্বাগত জানালেন। হারপার প্রস্তাব দিতেই তিনি মেয়েদের সঙ্গে কথা বলতে সম্মত হলেন। স্যার হেনরি বললেন, ওহো, আমাকে বলা হয়নি মিস মার্পল। হারপার জানিয়েছেন রুবিকিনের বাজে কাগজের ঝুড়িতে কাটা নখের কিছু টুকরো পাওয়া গেছে। খুশি হয়ে মিস মার্পল বললেন, তাহলে যা ভেবেছি তাই। কি ভেবেছিলেন আপনি মিস মার্পল? সুপারিনটেন্ডেন্ট হারপার জানতে চাইলেন। সাধারণত যেসব মেয়ে কড়া রকমের মেকআপ করে তাদের নখ বড় থাকে। রুবিকিনেরও বড় নখ ছিল, একটা ভেঙে গিয়েছিল। সেই কারণেই সে সব নখ সমান করে নেবার জন্য বাকিগুলোও কেটে ফেলে। এটাই স্যার হেনরিকে দেখতে বলেছিলাম। তাহলে এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি জানতে চাইলেন হারপার। আপাতত কোনো ব্যাখ্যাই নেই,
তবে এটা যে খুবই গুরুত্বপূর্ণ তা বুঝতে পারছি, বললেন মিস মার্পল। 15 রেমন্ড স্টারের টেনিস প্রশিক্ষণ পর্ব চলছিল তারের জালে ঘেরা জায়গাটায়। শক্ত সমর্থ মাঝবয়সী এক মহিলা রেমন্ডের কাছে তালিম নিচ্ছিলেন। এবারে হোটেলের দিকে চলে গেলেন। বেঞ্চে 3 জন দর্শক বসেছিল। কাজটা বেশ একঘেয়ে, বললেন মিস মার্পল। স্যার হেনরি রেমন্ডকে পর্যবেক্ষণ করছিলেন। কোনো জবাব দিলেন না। সুপারিনটেনডেন্ট হার্পার উঠে পড়লেন। বললেন, মিস মার্পল, আমি এখন উঠি, আপনাকে 1 ঘন্টা পরে ডেকে নেব। বেশ, আমি তৈরি থাকব। হার্পার বিদায় নিলে রেমন্ড সামনে এসে বেঞ্চিতে বসল। রেমন্ড একজন নৃত্যশিল্পী আর পেশাদার টেনিস কোচ। তাকে লক্ষ্য করে স্যার হেনরি খুশি হতে পারলেন না। রেমন্ড, আপনার আসল নামটা কি? আচমকা প্রশ্ন করে বসলেন স্যার হেনরি। রেমন্ড আমার পেশাদারি নাম, যদিও নামটা দিয়েছিলেন আমার এক ঠাকুমা, তবে প্রথম নাম টমাস। বলে স্যার হেনরির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি তো ডেভনশায়ারের মানুষ, তাই না স্যার? স্টেন, আমার আত্মীয় স্বজনরাও ওই দিকেই থাকতেন, আলসম্পটনে। আপনি কি আলসম্পটনের স্টারেদের কেউ? এ তো আমার জানা ছিল না। 300 বছর ওখানেই আমাদের বাস। এখন অবশ্য আমার বড় ভাই নিউ ইয়র্কবাসী। আমাদের বাকিরা সবাই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। একটু থেমে আবার বলল, আমি নাচ আর টেনিস খেলাটা জানতাম। সেই কাজই নিলাম রিভিয়েরাতে এক হোটেলে। সেখান থেকে চলে এলাম এখানে। মেয়েদের টেনিস খেলা শেখাতে হয়, তার সঙ্গে বড় মানুষের সুখী মেয়েদের সঙ্গে নাচা। এই হলো জীবন। আপনার সঙ্গে কথা বলে আনন্দ পেলাম, বললেন স্যার হেনরি। একটা কথা জিজ্ঞাসা করার ছিল। রুবিকিন সম্পর্কে? দুঃখিত, এই ব্যাপারে সাহায্য করার মতো কিছুই আমি মেয়েটা সম্পর্কে জানি না। ব্যাপারটাতে কোনো মোটিভ আছে বলে আমার মনে হয় না। 2 জন মানুষের মোটিভ ছিল, বললেন মিস মার্পল। রুবিকিনের মৃত্যুতে সম্ভবত লাভবান হচ্ছেন মিসেস জেফারসন আর মিস্টার গ্যাসকেল, প্রায় 50,000 পাউন্ড। না না, এই অবিশ্বাস্য। এই ঘটনায় ওদের হাত থাকতে পারে না। টাকা সবই সম্ভব করে তুলতে পারে, বললেন মিস মার্পল। ঠিক এই সময়ে অ্যাডিলেড জেফারসন সেখানে উপস্থিত হলেন। তার সঙ্গে ছিলেন হুগো ম্যাকলিন। দেরি হয়ে গেল, বলে ক্ষমা চেয়ে টেনিস কোর্টের দিকে চলে গেলেন মিস জেফারসন। তাকে অনুসরণ করল রেমন্ড। হুগো ম্যাকলিন বেঞ্চে বসে পড়লেন। তার দৃষ্টি টেনিস কোর্টে খেলায় ব্যস্ত 2টি সাদা মূর্তির দিকে। এই রেমন্ড লোকটা কে? পেশাদারেরা কেমন অদ্ভুত হয়, বললেন হুগো। ও হলো ডেভনশায়ার স্টারেদের বংশধর, স্যার হেনরি বললেন। সত্যিই তাই? হুগো ম্যাকলিন অখুশি হলেন, বোঝা গেল। অ্যাডি আমাকে কেন যে ডেকে পাঠালো বুঝতে পারছি না। আপনাকে কখন ডেকে পাঠিয়েছে? সাগ্রহে জানতে চাইলেন স্যার হেনরি। যখন এসব ঘটছিল, টেলিগ্রাম পেলাম গল্ফ খেলে আসার পরই, সঙ্গে সঙ্গে চলে আসি। আপনাদের ডেনবারি হেড শুনেছি খুব ভালো জায়গা, খরচও কম, বললেন মিস মার্পল। একদিন যেতে হবে সেখানে। যাবেন? হ্যাঁ, বেশ তো, বলে হুগো ম্যাকলিন উঠে পড়লেন। তারপর বিদায় নিয়ে চলে গেলেন। আমিও চলি, অনেক কাজ হয়েছে। এই তো মিসেস ব্যান্ট্রি আসছেন, আপনাদের সঙ্গ দেবেন। হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছলেন মিসেস ব্যান্ট্রি। পরিচারিকাদের সঙ্গে কথা বললাম, কিন্তু কিছুই জানতে পেলাম না। মেয়েটা যে বাইরের কারোর সঙ্গে প্রেম করত, হোটেলের কেউই সেটা জানতে পারেনি। ততক্ষণে টেনিস কোর্টের দিকে চোখ পড়েছে। অ্যাডি টেনিস ভালোই খেলে দেখছি। মিস্টার জেফারসন মারা গেলে উনি বেশ পয়সাওয়ালা মহিলা হয়ে যাবেন, বললেন মিস মার্পল। চেন, তুমি এখনও রহস্যের কোনো কিনারা করতে পারলে না। ভেবেছিলাম তুমি সঙ্গে সঙ্গে সব বুঝতে পারবে। মিসেস ব্যান্ট্রির গলায় অনুযোগ ঝরে পড়ল। প্রথমে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি, বললেন মিস মার্পল। রুবিকিনকে কে খুন করেছে এখন বুঝতে পেরেছ বলছো?
হ্যাঁ, তা জানি। সে কে জেন? তোমাকে কেবল ইঙ্গিত দিতে পারি, তোমার পেটে কথা থাকে না ডলি। কিন্তু আমি যে এটা জানার জন্যই ডেনমাউথে এসেছি জেন, তাকে একা বাড়িতে রেখে আসতে হয়েছে। আমি তা জানি ডলি, আর তোমার মতো আমিও একই কারণে এখানে এসেছি। 16। হোটেলের একটা নিরিবিলি কামরা। এডওয়ার্ডস সম্ভ্রমে স্যার হেনরি ক্লিদারিংয়ের বক্তব্য শুনছিল। এখানে দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পরে তোমার মনিব আমাকে ডেকে পাঠিয়েছেন, এই রহস্য ভেদ করার অনুরোধ জানিয়েছেন। আমি আগে স্কটল্যান্ড ইয়ার্ডে পুলিশ কমিশনার ছিলাম। আমার বুদ্ধি আর অভিজ্ঞতার উপর নির্ভর করে আছেন তিনি। মৃত মেয়েটির মৃত্যু সম্পর্কে আসল সূত্রগুলো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। মেয়েটিকে মিস্টার জেফারসন দত্তক নেবার কথা ভেবেছিলেন, কিন্তু ওরা দুজন, মিস্টার গ্যাসকেল আর মিসেস জেফারসন, এদের ঘোরতর আপত্তি ছিল ব্যাপারটাতে। এখন আমার ধারণা ভেতরের খবরাখবর যা, তোমারই তা জানা সম্ভব। একজন পুলিশ হিসেবে নয়, তোমার মনিবের হিতাকাঙ্ক্ষী একজন বন্ধু হিসেবে আমি এসব জানতে চাইছি। তুমি আমাকে নির্ভয়ে সব বলো। এডওয়ার্ডস 2 মিনিট চুপ করে থাকল, পরে বলল, আমি অনেকদিন মিস্টার জেফারসনের কাজে রয়েছি। তার ভালো মন্দ দুটো দিকই আমার জানা আছে। আমি দেখেছি সবচেয়ে যেটা পছন্দ করতে পারেন না তা হলো তাকে ঠকানোর চেষ্টা। কোনো বিশেষ কারণে কথা বলছো? হ্যাঁ স্যার, যে মেয়েটাকে মিস্টার জেফারসন দত্তক নেবেন মনস্থ করেছিলেন, সে তার যোগ্য ছিল না। মিস্টার জেফারসনের প্রতি তার কণামাত্র টান ছিল না। মিসেস জেফারসনও যথেষ্ট সহানুভূতি পেয়ে এসেছেন তার কাছ থেকে, কিন্তু তিনিও গত গ্রীষ্মকাল থেকে কেমন যেন বদলে যেতে শুরু করেছেন। মিস্টার জেফারসন সেটা লক্ষ্য করে মনে খুবই আঘাত পেয়েছিলেন, আর মিস্টার মার্ককেও তিনি কখনো ভালো চোখে দেখেননি। তা সত্ত্বেও তিনি তাকে কাছে রেখেছিলেন? হ্যাঁ স্যার, সবই ওই মেয়ে রোজামন্ডের জন্য। মেয়েকে তিনি চোখের মণির মতো ভালোবাসতেন। মিসেস জেফারসন যদি বিয়ে করতেন, তিনি সেটাও মেনে নিতে পারতেন না, কেবল ওই মেয়েটির প্রতি একটু টান অনুভব করতেন। তুমি তাহলে বলছো রুবিকিন খুবই মতলববাদ ছিল? আসলে অল্প বয়স, তেমন অভিজ্ঞতা ছিল না। আচ্ছা, মেয়েটি সম্পর্কে পরিবারে কোনো রকম আলোচনা হয়েছিল? কোনো আলোচনা হতো না। মিস্টার জেফারসন তার মনোভাব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন। মেয়েটির মনোভাব কেমন ছিল? আমার মনে হয়েছিল সে খুবই খুশি। একটা ঘটনার কথা মনে পড়ছে স্যার। বেশ তো, বলো শুনি। এর মধ্যে তেমন কিছু সম্ভবত নেই। একদিন মেয়েটি তার ব্যাগ খুলবার সময় একটা ফটো পড়ে গিয়েছিল। ফটোটা একজন তরুণের ছিল স্যার। মিস্টার জেফারসন খুবই বুদ্ধিমান। তিনি বেশ রেগে গিয়েছিলেন মেয়েটির কৈফিয়ত শুনে। সে বলেছিল তরুণটিকে চেনে না। পরে বলেছিল মাঝে মাঝে এখানে আসে, তার সঙ্গে 2-1বার নেচেছে, নামধাম জানে না। মিস্টার জেফারসন কড়া দৃষ্টিতে কয়েকবার তাকিয়ে তাকে কেবল দেখে নিয়েছিলেন। তাছাড়া সে কোথাও গেলে তিনি আমার কাছে জানতে চাইতেন সে কোথায় গেল। স্যার হেনরি মাথা দোলালেন। তিনি আরও কয়েকটা প্রশ্ন করলেন, কিন্তু এডওয়ার্ডস তেমন কিছু বলতে পারল না। ডেনমাউথের পুলিশ দপ্তরে সুপারিনটেন্ডেন্ট হার্পার কয়েকটি মেয়ের সাক্ষাৎকার গ্রহণ করছিলেন। প্রত্যেকেই প্রায় একই কথা চাইছিল। পামেলা রিভস তাদের কাছে বলেছিল সে উলওয়ার্থ যাচ্ছে আর পরের বাসে করে ফিরবে। ঘরের এক কোণে অত্যন্ত সাধারণ হাবভাব নিয়ে বসেছিলেন মিস মার্পল। কেউই তাকে বিশেষভাবে লক্ষ্য করেনি। শেষ মেয়েটিকে বিদায় দেবার পর মিস মার্পল ঘরমাক্ত হারপারের দিকে তাকিয়ে বললেন, আমি ফ্লোরেন্স স্মলের সঙ্গে কথা বলতে চাই। হারপার একটি কনস্টেবলকে দিয়ে মেয়েটিকে আবার ডেকে পাঠালেন। ফ্লোরেন্স স্মল একজন অবস্থাপন্ন কৃষকের মেয়ে। দীর্ঘাঙ্গী, কালো চুল, বাদামি চোখ। সে খুবই ঘাবড়ে গিয়েছিল। মিস মার্পল মেয়েটিকে বললেন, নিশ্চয়ই বুঝতে পারছ পামেলার মারা যাওয়ার দিনের সব ঘটনার কথা বিশেষভাবে জানা দরকার। তুমি যা জানো আমাকে খুলে বলো। যদি তা না বলো তাহলে পুলিশ তোমাকে সন্দেহ করবে, তোমাকে জেলেও পাঠানো হতে পারে। সব কথা এখনই আমাকে খুলে বলো।
ফ্লোরেন্স কয়েকবার ইতস্তত করল। পরে মিস মার্পলের ভাবলেশহীন চোখের দিকে তাকিয়ে বলতে লাগল, পামেলা সেদিন উলওয়ার্থে যাচ্ছিল, তাই না? মিস মার্পল তীব্র স্বরে বললেন। কাতরভাবে মেয়েটি মিস মার্পলের দিকে তাকালো। মিস মার্পল প্রশ্ন করলেন, কোনো ফিল্মের ব্যাপার ছিল, তাই না? মেয়েটি চাপা স্বরে বলে উঠল, হ্যাঁ। এবারে সব কথা গোড়া থেকে খুলে বলো। পামেলা তোমাকে কি বলেছিল? র্যালিতে যোগ দিতে যাওয়ার সময় আমরা একসঙ্গে বাসের জন্য হাঁটছিলাম। ও আমাকে বলেছিল ওর সঙ্গে একজন ফিল্মের প্রযোজকের আলাপ হয়েছিল। লোকটা পামেলাকে বলেছিল পামেলার অভিনয় ক্ষমতা আছে, তবে কিছুদিন শিক্ষানবিশই করতে হবে। পামেলাকে র্যালির পরে ডেনমাউথে একটা হোটেলে লোকটার সঙ্গে দেখা করতে বলেছিল। সে তাকে স্টুডিওতে নিয়ে যাবে। সেখানে পরীক্ষা নেওয়ার পর পামেলা বাস ধরে বাড়ি ফিরতে পারবে। বেশ, বলে যাও। আমাদের র্যালি ভালোভাবে শেষ হয়েছিল। পামেলা আমাকে বলেছিল সে এবারে ডেনমাউথ হয়ে উলওয়ার্থ যাচ্ছে। ওকে আমি ফুটপাথ ধরে যেতে দেখেছিলাম। কথা শেষ করে বেদনার্থ দৃষ্টিতে মেয়েটি মিস মার্পলের চোখের দিকে তাকালো। আমাকে সব কথা বলে তুমি ঠিক কাজ করেছ। ফ্লোরেন্সকে বাড়িতে পাঠিয়ে দেবার পর মিস মার্পল ওর কাহিনী হারপারকে শোনালেন। শেষে বললেন, এইরকম কিছুই আমি ভেবেছিলাম। আপনি অসাধারণ মিস মার্পল। কি করে যে এতগুলো মেয়ের মধ্যে এই মেয়েটিকেই বেছে নিলেন ভেবে পাচ্ছি না। লেনভিল স্টুডিও বললেন, তাই না? কোনো উত্তর না দিয়ে মিস মার্পল উঠে দাঁড়ালেন। এবারে উঠি, এক্ষুনি হোটেলে ফিরে যেতে হবে। তৃতীয় পর্বের সমাপ্তি এখানেই।